2024 সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত যেই আন্দোলন হলো স্বৈরাচার বিরোধী, সেখানে শত শত মানুষ মারা গিয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। এখনও আমরা যখন এই অনুষ্ঠানটি করছি, দর্শক আপনাদের সাথে কথা বলছি, তখনও অনেক মানুষ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কেউ কেউ চোখ হারিয়েছে, কারো বিশেষ করে কোনো হাত পা অথবা অন্য কোনো অঙ্গ হয়তো কাটা পড়েছে। এই যে এত আহত হলো মানুষজন, তাদের যে মৌলিক চিকিৎসা সেটি কি আমরা দিতে পেরেছি? অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের অনেকেই তাদের গুরুত্বপূর্ণ যে সময় তখন তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাননি। কেন একটি রাষ্ট্র তার নাগরিকদের চিকিৎসা সেবা দিতে পারল না? এটি কি মানবাধিকারের লঙ্ঘন নয়? এই প্রসঙ্গগুলো আজকে আমরা আলাপ করব সুরক্ষায় প্রতিদিনের এই বিশেষ আয়োজনে। আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন অতিথিদের যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন এবং নানান প্রতিকূলতা উপেক্ষা করে আমাদের আন্দোলনকারীদের চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের অভিজ্ঞতা শুনবো এবং একই সাথে আমরা একজন অতিথির কাছ থেকে শুনবো এই যে অপরাধ সংগঠিত হয়েছে চিকিৎসা না দেওয়ার, তার আন্তর্জাতিক আইনে তার বিচার কী হতে পারে এবং ভবিষ্যতে আমরা কিভাবে এ ধরনের প্রবণতাকে প্রতিরোধ করতে পারি। আমাদের আজকের আলোচ্য বিষয় আন্দোলন, চিকিৎসা সেবা এবং মানবাধিকার। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন ডাক্তার সারা আহমেদ, ডাক্তার অর্থি জোকরেফ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ মুস্তাক ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে। ধন্যবাদ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার। তিনি সিনিয়র হেলথ স্পেশালিস্ট বিশ্ব ব্যাংক এবং তিনি সংযুক্ত প্রফেসর, ইউনিভার্সিটি অফ ফিলিপাইন। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ মুশতাক, এবং বাংলাদেশের সকল দর্শকদেরকে আমার সালাম। ডাক্তার জিয়াউদ্দিন হায়দার, আমরা আপনার কাছে ফিরবো, কিন্তু আমাদের ডাক্তার যারা আজকে উপস্থিত আছেন তাদের কাছ থেকে প্রথমে কি ঘটেছিল সেই তথ্যগুলো আমরা জেনে নেই। আপনি শুনুন এবং তারপর আপনি আপনার যে মন্তব্য সেটি করবেন। আমি প্রথমে ডাক্তার সারা আহমেদ আপনার কাছে আসি। এই যে অভিজ্ঞতার কথা শুনছি নানান জায়গায়, প্রয়োজনীয় মুহূর্তে কারো চোখে হয়তো গুলির আঘাত লেগেছে অথবা রাবার বুলেটের আঘাত লেগেছে, তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারলে তিনি হয়তো ভালো হতেন, এখন হয়তো তার চোখটি নষ্ট হয়ে গেছে। আমরা নানান রকমের গল্প শুনছি চিকিৎসা বঞ্চনার। আপনাদের অভিজ্ঞতায় কি পেয়েছেন? কোথায় কোথায় এই চিকিৎসা সেবার বঞ্চনাটা ঘটেছে? আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছি, সেখানে আমি পড়াশোনার সাথে যুক্ত আছি। তো সেখানকার যে আন্দোলনকারীরা ছিলেন, আমি খবর পাচ্ছিলাম যে তারা আহত হয়ে যাচ্ছেন এবং সেখানকার হাসপাতালগুলো তাদেরকে চিকিৎসা দিতে অস্বীকার করছেন। কেউ কেউ ঢুকতেই দিচ্ছেন না, কোনো কোনো হাসপাতালের দরজা বন্ধ রাখা হচ্ছে, কেউ কেউ তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। এবং তখন যেটা করা হচ্ছিল যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একরকম গোপনে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। এবং তারপর দেখা গেল আবার কিছু হাসপাতাল তাদের চিকিৎসা দিচ্ছেন, কিন্তু তারা বলছেন যে এটা যেন খুব বেশি মানুষ জানতে না পারেন, বা ক্ষমতাসীন পক্ষরা যেন কোনোভাবে এটা জানতে না পারেন, অর্থাৎ গোপনে তারা চাচ্ছেন আন্দোলনকারীদেরকে চিকিৎসাটা দিয়ে যেতে। এটা খুবই একটা কমন সিনারিও ছিল এই আন্দোলনের সময়টাতে। এবং তারও আগে আমি বলবো যে ঢাকা মেডিকেলের এমার্জেন্সির ভেতরে ঢুকে কিন্তু আহতদেরকে পেটানো হয়েছিল। এবং ডাক্তার হিসেবে ব্যক্তিগতভাবে আমি তখন এই আন্দোলনের সাথে মানসিকভাবে একাত্ম অনুভব করেছিলাম যে আমি আমার রোগীকে চিকিৎসা দিচ্ছি, এই সময় যদি আমাকে এটা আমার দায়িত্ব, এখান থেকে যদি আমাকে ব্যাহত করা হয়, আমাকে যদি বাধা দেয়া হয়, তাহলে এর চেয়ে বড় অন্যায় আমার কাছে আর কিছু নাই। এটা আমি কখনোই মেনে নিতে পারি না। এবং আমার মানসিকভাবে আমি প্রথম ওই ঘটনাটার মাধ্যমে এখানে যুক্ত হই। এবং তারপর আমি আসলে একজন নাগরিক হিসাবে আমার যে কয়টা পরিচয় আছে, মা, স্ত্রী, সন্তান, সব জায়গায় আমি খুবই বিপন্ন বোধ করেছি ঘটনা প্রবাহ যেভাবে গিয়েছে। আর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে এরকম আমি কালকেও একটা ঘটনা শুনছিলাম যে গুলি লাগার পর 3-4টা হাসপাতাল ফিরিয়ে দিয়েছে, তাকে চিকিৎসা দিতে অস্বীকার করেছেন। তারপর একটা খুব ছোট ক্লিনিকে তাকে নেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে, এবং যেই শল্য চিকিৎসক তার চিকিৎসা করেছেন তিনি কোনো অর্থ রাখেননি, কিন্তু তারা সচ্ছল পরিবার ছিলেন। তারা বারবার বলেছেন যে আমরা তো দিতেই পারি, শুধু জিনিস কেনার খরচটা বাদে। তো তখন উনি বলেছেন যে এটা আসলে আমি নিতে পারবো না, প্লিজ আমাকে এটা বলবেন না। তো ঘটনাগুলো আসলে অনেক রকম, এবং এখানে অনেক মানবিক সংকটের ঘটনাও ঘটেছে, অনেক মানবিকতার উদাহরণও তৈরি হয়েছে।
অনেক ধন্যবাদ ডক্টর স্যার আহমেদ। আমরা আসলে দুটো প্রান্তের কথাই আপনার কাছ থেকে জানলাম। কয়েকটা হসপিটাল তাকে নেয়নি, কিন্তু কেউ কিন্তু আবার তার পক্ষে দাঁড়িয়েছেন, যদিও তাকে হয়তো ওই যেটা আপনি বললেন একটু গোপনে চিকিৎসা দিতে হয়েছে অথবা বেশি মানুষ না জানুক এটুকু করতে হয়েছে। ডক্টর আরতি জোকরিফ, আপনি খুব অনবদ্য কাজ করেছেন ওই সময়টায়। গ্যারেজে একটা মেকশিফট হসপিটালের মতো করে আপনি চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমরা ওই অভিজ্ঞতা একটু শুনতে চাই যে কিভাবে আপনি চিকিৎসার এই যে সেবাটা এর সাথে যুক্ত হলেন আন্দোলনকারীদের পক্ষে, এবং ওই সময় আপনার মানসিক অবস্থাটা কি ছিল, কি আপনাকে অনুপ্রাণিত করলো? জি, আপনাকে ধন্যবাদ। আমি যে গল্পটি বলছি সেটি হলো 18 জুলাই বৃহস্পতিবার। ঠিক তার দুদিন আগে আমরা সকলেই দেখেছি যে পুলিশের গুলিতে মৃত্যু হলো আবু সাইদ, যেটি আমাদের সবাইকে কাঁদিয়েছে। তার দুদিন পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলো আন্দোলনের উদ্দেশ্যে। তো পুলিশ এবং তাদের ধাওয়া পাল্টা ধাওয়া, তাদের উপর অবাধ নির্যাতন করা হচ্ছিল এবং তাদের উপর গুলিও চলছিল। তো ঠিক ওই দিন প্রায় দুপুর 2টো বাজে আমাদের বাসার সামনের রাস্তাটাতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলো। তার ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় আমি লক্ষ্য করলাম যে আমার কানে এলো পুলিশের গুলির শব্দ, একটার পর একটা গুলি। আমরা তো আসলে গুলির সাথে অভ্যস্ত নই, কিছুটা আতঙ্কিত হয়ে বারান্দায় গিয়ে দাঁড়াতে দেখি পুলিশের ছোড়া টিয়ার শেলের ধোঁয়ায় চারপাশটা একদম ছেয়ে গেছে। তো বারান্দায় যখন আমি দাঁড়িয়েছিলাম, ওই টিয়ার শেলের ঝাঁঝালো যে ধোঁয়াটা আমার চোখে মুখে লেগে কন্টিনিউয়াস পানি পড়ছিল। আমি আমার রুমের ভিতর চলে গিয়েছি, কিন্তু কিছুটা উদ্বিগ্নতা কাজ করছিল এবং সময়ের সাথে সাথে গুলির শব্দ, টিয়ার শেল এবং আন্দোলনরত শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল, স্লোগান প্রতিনিয়ত বেড়ে চলছে। আমি আবারও কিছুক্ষণ পরে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই দেখি যে পুলিশের হামলার শিকার হয়ে কিছু ছাত্র আমার বাসার পাশে গলিতে তারা মানে কাতরাচ্ছে, এবং তাদের প্রত্যেকে কম বেশি নির্যাতিত, তাদের গায়ের গুলির চিহ্ন, তাদের কোনো একটি জায়গা থেকে রক্ত বেরিয়ে আসছে, মাথা ফেটে গিয়েছে। তখন আমার মনে হলো আমি তো একজন চিকিৎসক হিসেবে এতটুকু তো আমার দায়িত্ব, তাদের যে অধিকার, ন্যায্য অধিকার, তার ন্যায্য দাবি করছে। তো আমি তো ঘরে থাকতে পারি না, আমি নিচে নেমে গেলাম এবং নিচে নেমে অদ্ভুতভাবে খেয়াল করলাম যে আমাদের বিল্ডিংয়ের আরও অনেক সদস্যরা সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং বিল্ডিংয়ের একজন নারী চিকিৎসক যিনি আমার সহকর্মী তিনিও সেখানে দাঁড়ানো। তো আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে যারা আহত শিক্ষার্থী তাদের আমরা সেবা করব, যতটুকু পারা যায় প্রাথমিক সেবাটুকু তো করতে পারবো। তো আমাদের তাৎক্ষণিক সিদ্ধান্তে পুরো গ্যারেজের দরজা খুলে দিলাম এবং যারা আন্দোলন করছিল তাদের মাঝে যারা আহত অবস্থায় প্রত্যেকে আমাদের গ্যারেজে আমরা শেল্টার দিলাম। কিন্তু চিকিৎসা করতে হলে তো ফার্স্ট এড সামগ্রী প্রয়োজন। তো আমাদের বিল্ডিংয়ের যারা ওই মুহূর্তে দাঁড়িয়ে ছিল পাশে, আমাদের অন্যান্য ফ্ল্যাট ওনার প্রত্যেকেই তাদের নিজ নিজ বাসা থেকে ওই ফার্স্ট এড সামগ্রীগুলো আমাদের কিনে দিল এবং তারা আমাদেরকে বললো তোমরা শুরু করো। এই যে একটা মেন্টাল সাপোর্ট, এটা ওই মুহূর্তে অনেক বড় কিছু ছিল। তো আমরা শুরু করলাম। আমাদের চিন্তারও বাইরে ছিল তাদের যে আহতর পরিমাণ। এক একজন ছাত্রের গায়ে পুরো বুক ভর্তি স্পিংচার, আমরা যেটাকে ছোড়া গুলি বলি বা মেডিকেল টার্মে শর্ট গান ইনজুরি, বা শরীরের ভিতরে একদম পিলেট ঢুকে গিয়েছে, কারো চোখের ভিতর ঢুকে গিয়েছে, কারো কাঁচ দিয়ে হাত কেটে গিয়েছে, কারো পা কেটে গিয়েছে, কারো পুরো পিঠ ভর্তি রাবার বুলেটের ক্ষতবিক্ষত অবস্থা, এবং অনেকের ওই যে ইট ছুটতে গিয়ে অনেকের মাথা ফেটে গিয়েছে, ক্রমাগত রক্ত বেরিয়ে আসছে। এবং আমাদের কাছে তো ফার্স্ট এড সামগ্রী কিছু ছিল, কারণ সবার বাড়িতে তো এত বেশি থাকে না। কিছুক্ষণ ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের কাছে যেহেতু একটার পর একটা আহত অবস্থায় স্টুডেন্ট আসছে, তো আমরা পাশে একটা ফার্মাসি ছিল, আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ফার্মাসি খুলে আমাদের যা যা প্রয়োজন, যেমন গজ, প্রভিসেভ, হেক্সোসোল, কটন বার, রোল ব্যান্ডেজ এবং পেইন কিলার, বেশিরভাগই তো রক্ত বেরিয়ে আসছিল গুলি খেয়ে, তারা তো অনেক কষ্ট পাচ্ছিল, পেইন কিলার দেওয়াটা ওই মুহূর্তে খুব জরুরি ছিল, এবং ওরসালাইন। আমরা এগুলো নিয়ে এলাম এবং একটার পর একটা স্টুডেন্ট আসা শুরু হলো এবং তারা জেনে গিয়েছে যে এই জায়গাটা আসলে তাদের জন্য সেফ, এবং তারা যে হাসপাতালে যাবে আহত অবস্থায়, হাসপাতালে যাওয়ার মুখে পুলিশের অবস্থান, তারা ওই জোনটাকে সেফ মনে করছিল না। হাসপাতালে যেতে গিয়ে তারা আবার নতুনভাবে না আক্রান্তের শিকার হয়, আবার না গুলিবিদ্ধ হয়। এই ভয়ের জায়গা থেকে একটার পর একটা ছাত্র স্টুডেন্ট আহত অবস্থায় আমাদের গ্যারেজে আসা শুরু হলো। এবং কি যে বিভৎসতা, আসলে এত রুগী আমরা সেদিন পেয়েছি, মানে দুপুর থেকে শুরু হলো রুগী দেখা, রাত 10:30 পর্যন্ত দেখলাম, এবং তার পরের দিন শুক্রবারে প্রথম কারফিউ ঘোষণা করা হলো বাংলাদেশে, এবং সকাল থেকে একদম স্তব্ধ চারদিক। ঠিক দুপুর 3টার সময় আমরা লক্ষ্য করলাম যে আবার শুরু হলো আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ, এবং আমাদের পুরো এলাকাতে হেলিকপ্টারের টহল বেড়ে গেল, আবারও পুলিশের গোলাগুলির শব্দ।
তো আমরা আবার আতঙ্কিত হয়ে নিচে নামলাম যে হেলিকপ্টারে এত কেন টহল বাড়ছে, এটা তো আমাদের জন্য আতঙ্কের কারণ। নিচে গিয়ে দাঁড়াতে দেখি প্রত্যেকটা বিল্ডিংয়ের সমস্ত সদস্যরা ওই মুহূর্তে নিচে দাঁড়িয়ে, শুধু আমাদের বিল্ডিং না প্রত্যেকটা বিল্ডিং, কিন্তু তাদের গ্যারেজগুলো কিন্তু বন্ধ ছিল। মানে আন্দোলনরত শিক্ষার্থীদের তারা কোনোভাবেই তাদের গ্যারেজে আশ্রয় দেবে না। কিন্তু যেহেতু আগের দিন আমরা এতগুলো ট্রিটমেন্ট দিয়েছি, তো তারা অনেক শিক্ষার্থীরা কিন্তু জানে যে এই গ্যারেজটা তাদের জন্য একটা শেল্টার, তারা এখানে চাইলে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট পাবে, অন্তত যতটুকু প্রাইমারিভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় আমরা সেটাই করছিলাম। তো সেদিন আমরা লক্ষ্য করেছি যে শুধুমাত্র শিক্ষার্থীরাই না, আহত অবস্থায় যারা আসছে তারা পথচারী, বিভিন্ন শ্রেণী পেশার। সেদিন বাবারাও নেমেছিল, মারাও নেমেছিল। তো একজন বাবাকে পেয়েছিলাম, তিনি আহত অবস্থায় পুরো বুক ভর্তি তার স্প্রিংটা ঢুকে গিয়েছে, শর্টগান ইনজুরি। তো আমি ওই বাবাকে জিজ্ঞেস করলাম যে এই আন্দোলন তো বাবা আপনার না, এটা তো শিক্ষার্থীদের আন্দোলন, আপনি কেন এই আন্দোলনে? তো উনি আমাকে বলছিল আমার একটাই সন্তান, আমার একটাই বাচ্চা, আমার একটাই কলিজা, সেই কারণে আমার একটাই বাচ্চা যদি আন্দোলনে থাকে, পুলিশের গুলির মুখে একটা এই কন্ডিশনে থাকে, আমি বাবা হয়তো ঘরে থাকতে পারি না। খুব বড় রকমের একটা আবেগের বিস্ফোরণ কিন্তু তখন ঘটেছিল, এবং আমরা যেটা বলছি যে একটা পর্যায়ে কিন্তু ছাত্র জনতার বিক্ষোভে এটি রূপান্তরিত হয়েছিল, এবং সে কারণে পরবর্তীতে আমরা নানান শ্রেণী পেশার মানুষের কিন্তু এভাবে আহত এবং নিহত হওয়ার সংবাদ পেয়েছি। আমরা শুনেছি কিছু হসপিটাল তার দরজা বন্ধ রেখেছে, এবং কিছু কিছু জায়গায় হসপিটালের ভেতরে ঢুকে আহতদের উপর নির্যাতন করা হয়েছে। আবার কখনো কখনো ব্যক্তিগত উদ্যোগে কিন্তু চিকিৎসাও পেয়ে দিয়েছেন আমাদের তরুণ ডাক্তার অথবা অন্য যারা চিকিৎসা সেবার সাথে যুক্ত ছিলেন তারা। আমরা এর একটি আন্তর্জাতিক এবং মাত্রায় এর যে লিগ্যাল এবং এথিক্যাল দিক, যেটা আইনগত এবং নৈতিক ভিত্তিটা আমরা একটু জানতে চাই। আহত অবস্থায় একজন মানুষের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার আন্তর্জাতিক আইনে কিভাবে স্বীকৃত, এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটি লঙ্ঘিত হয়েছে কিনা, এটি সম্বন্ধে একটু মন্তব্য করবেন ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। অনেক ধন্যবাদ মুস্তাক। আমি খুব মন দিয়েই ডক্টর সারা এবং ডক্টর অর্থীর কথাগুলো শুনছিলাম, এবং ওনারা কথা বলতে বলতে কিন্তু কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছিলেন স্বাভাবিক কারণে। আমি আবার আরো অনেক ডাক্তার বন্ধুর সাথে আমার কথা হয়েছে, এবং আমি একই ইমোশন আমি তাদের কথায় পেয়েছি। তো এতে একটা ব্যাপার প্রমাণ করে, ব্যক্তিগতভাবে আমাদের যারা ডাক্তার বা নার্স বা অন্যান্য অ্যালাইড হেলথ প্রফেশনাল যারা আছেন, ব্যক্তিগতভাবে ওনাদের তরফ থেকে কোনো কার্পণ্য কখনোই ছিল না। ওনারা ওনাদের বাউন্ডারির মধ্যে থেকে বা বাউন্ডারির বাইরে যে ওনারা যথাসম্ভব চেষ্টা করেছেন আহতদের চিকিৎসা দিতে, এমার্জেন্সি মেডিকেল কেয়ারটা দিতে। কিন্তু ওনাদের সামনে সবচেয়ে প্রধান যে বাধাটা ছিল, সেটা ছিল প্রধানত তাদের প্রতিষ্ঠান, তারা প্রাতিষ্ঠানিক সাপোর্ট পায়নি। আর ওভারআর্চিং যে বাধা, সেটা হলো সিস্টেম। আমাদের দেশে যে হেলথ সিস্টেম, সেই সিস্টেমটা তাদের এই যে ঐকান্তিক প্রচেষ্টা, এটাকে সাপ্রেস করছে, সাপোর্ট দেয়ই নাই, বরঞ্চ এটাকে সাপ্রেস করছে, এদেরকে ভয় দেখিয়েছে। তো শহীদ হয়েছে অনেক, আমাদের অনেক তরুণ শহীদ হয়েছে, মুগ্ধ, তারপরে আবু সাইদ এবং এরকম আরো অনেক নাম, আবু সাইদ, হাজার হাজার ইয়ামিন, হাজার শহীদ হয়েছে। তো ওনারা শহীদ হয়ে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সত্যি কথা। কিন্তু এই নতুন বাংলাদেশ উপহার দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে ওনারা হাজির করেছে, এবং চ্যালেঞ্জটা হলো মেধার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বাস্থ্য খাত সম্পর্কে আমরা প্রায়ই আলোচনা করি, আমি নিজেও আপনার এই চ্যানেলে আমরা আলোচনা করেছি যে কোভিডের সময় আমরা দেখেছি স্বাস্থ্য খাত আমাদের দেশে কতটা ভঙ্গুর, আমাদের লোকজন কত অসহায়। এবং আরও একটা জিনিস দেখেছি যে আমরা মুখে মুখে যতই উন্নয়নের কথা বলি না কেন, যদি স্বাস্থ্য খাত ভঙ্গুর হয়, যদি স্বাস্থ্য খাত যদি আন্ডারলাইং সাপোর্টটা দিতে না পারে, তাহলে পরে উন্নয়নকে আসলে ধরে রাখা যায় না। এটা কোভিডের সময় আমরা সারা বিশ্বে দেখেছি। আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের সরকার বা গ্লোবালি অন্যান্য সরকার স্বাস্থ্য খাতে ওনাদের এক্সপেন্ডিচার বাড়াবে, স্বাস্থ্য খাতের উপরে গুরুত্ব দেবে। কিন্তু এবার আমরা আবার দেখলাম, আবার প্রমাণিত হলো যে আমাদের স্বাস্থ্য খাতটা আসলেই আগের মতোই ভঙ্গুর রয়ে গেছে। কিন্তু ডাক্তার জিয়াউদ্দিন হায়দার, আমার প্রশ্ন হচ্ছে যে যেটুক আছে সেখানে আমার যারা আহত হলো তারা যে নির্ভয়ে সেখানে চিকিৎসা নিতে পারলো না, সেখানে তাদের তো মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে তো সেখানে, আমি ওইখানেই হয়েছে তো সেটার তো একটা আইনগত জি লঙ্ঘন হয়েছে। হ্যাঁ, তো এখানে আমাদের গ্লোবালি দেয়ার আর ক্লিয়ার গাইডলাইনস। জি,
আমি শুধু দুইটা গাইডলাইন এখানে বলি সবার বোঝার জন্য। একটা হলো WHO এমার্জেন্সি মেডিকেল কেয়ার প্রিন্সিপাল, এইটা একটা গাইডলাইন আছে। আরেকটা হলো ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস গাইডলাইন। তো এই দুইটা গাইডলাইন, WHO গাইডলাইনটা যেটা এমফাসাইজ করেছে সেটা হলো আপনার যারা আহত হবেন যে কোনো একটা সিচুয়েশনে, হ্যাঁ, রিগার্ডলেস অফ দেয়ার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এবং রিগার্ডলেস অফ কেন তারা আহত হলো, তারা যদি ক্রিমিনালও হয় তবুও তাদেরকে স্বাস্থ্যসেবা দিতে হবে। বিভিন্ন হসপিটাল যেখানেই তারা যাক না কেন তাদের এমার্জেন্সি স্বাস্থ্যসেবা দিতে হবে। আর রেড ক্রস গাইডলাইন যেটা এমফাসাইজ করেছে সেটা হলো একজন ওউন্ডেড ব্যক্তি, তাকে সময় মতো সঠিক চিকিৎসা তাকে দিতে হবে। এখন এগুলো যদি না দেয় তাহলে পরে আন্তর্জাতিকভাবেই বলা আছে এবং আমাদের জাতীয়ভাবে যে আইনগুলো আছে সেখানেও মনে হয় থাকা উচিত, এই রোগীদের আইনের সেবা পাওয়ার সব অধিকার আছে। কারণ এটা হলো সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন। যিনি সেবা দিলেন না, যে প্রতিষ্ঠান সেবা দিল না, তারা সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশনের আওতায় পড়ে। আর যারা বাধা দিল তারাও একইভাবে সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশনের আওতায় পড়ে। কিন্তু এখন কি করতে হবে, এই যে আইনের আশ্রয় নিতে হলে কি করতে হবে? প্রথমত যেটা করতে হবে, আইনের আশ্রয় নিলে প্রত্যেকটা কেস এটাকে ডকুমেন্টেড করতে হবে। হ্যাঁ, কে আহত হলো, কোথায় সে স্বাস্থ্যসেবার জন্য গিয়েছিল, কখন কবে গিয়েছিল, কটার সময় গিয়েছিল, এবং যদি সম্ভব হয় ওখানে কে 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 ইনভলভ ছিল তার স্বাস্থ্যসেবা ডিনাই করার পিছনে। এটাকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। যদি ডিনাই নাও করে, যে দেরিতে স্বাস্থ্যসেবা দেয় এবং তার জন্য যদি এই রোগীর কোনো সিরিয়াস ক্ষতি হয় সেটাকেও ডকুমেন্ট করতে হবে। এই ডকুমেন্ট নিয়ে প্রথমে যেটা করতে হবে যে বাংলাদেশে যে বিদেশি দূতাবাসগুলো আছে, এটা হলো ইন্টারন্যাশনাল গাইডলাইন বলে, যে দূতাবাসগুলো আছে এই দূতাবাসগুলোতে আপনার এই কমপ্লেইনগুলো কপি পাঠাতে হবে। তারপরে এই একই কমপ্লেইন নিয়ে বাংলাদেশের ভিতরে যত হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, তাদের কাছে এই কপি দিতে হবে। তো আমাদের বাংলাদেশে দুইটা বডি আছে, একটা হলো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যে 2009-এ প্রতিষ্ঠিত হয়েছিল, এদেরকে অবহিত করতে হবে। আর একটা ট্রাইব্যুনাল আছে, বাংলাদেশ হিউম্যান রাইটস ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে আপনার কেস করতে হবে। এখন কোনো কারণে যদি ন্যাশনাল গভর্নমেন্ট বা এই ট্রাইব্যুনাল এই কেস না নেয়, তাহলে পরে এই যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে এবং বিদেশি দূতাবাসগুলো আছে, এদের জানানোর এইটাই উদ্দেশ্য, এদের মাধ্যমে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC এখানে আপনার এই কমপ্লেইন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এখানে কমপ্লেইন ফাইল করা যাবে এবং সেখানে জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশন আছে এবং জাতিসংঘের যে অন্যান্য অর্গান আছে তারা এই প্রসেসকে সহযোগিতা করবে। এই মুহূর্তে আজকেই বাংলাদেশের জাতিসংঘের একটা প্রতিনিধি দল গিয়েছে তদন্ত করবে। তো এখন যদি আমাদের দেশে যারা আছেন তারা যদি যতগুলো কেস আছে ইন্ডিভিজুয়াল এগুলোকে যদি ডকুমেন্ট করে ওনাদের কাছে এগুলো পেশ করে, তাহলে আমার মনে হয় এই যে বিচার প্রক্রিয়া এটা শুরু হতে পারে সেক্ষেত্রে। জি, অনেক ধন্যবাদ। এবং এটাকে ওনারা ত্বরান্বিত করতে পারে। জি, অনেক ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন হায়দার, খুবই চমৎকারভাবে পুরো পথটি আপনি আমাদেরকে দেখিয়ে দিলেন। ধন্যবাদ। আমরা ডক্টর সারা আহমেদ এই জায়গায় একটু আসি, যে যখন প্রক্রিয়াটা শুরু করতে হবে, আমরা যদি এই যে আইনগত কোনো একটা ব্যবস্থা নিতে চাই, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেখানে আলামতের প্রসঙ্গ এসছে, রেকর্ড কিপিংয়ের প্রসঙ্গ এসছে, আপনার বিবেচনায় কি মনে হয় আমাদের কি ওই তথ্যগুলো আছে? আলামত কি আসলে পাওয়া যাবে ঠিকঠাক মতো? এই জায়গাটায় কিন্তু আমরা খুব অগোছালো অবস্থায় আছি এবং আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু ঘটনা শুনেছি যে ডকুমেন্টেশনের কিছু ব্যাপার আছে। রোগী আসার পর তিনি কখন আসলেন, তার ক্ষতটা কি ধরনের, বা মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর কারণটা কি। তো আমি একাধিক ক্ষেত্রে শুনেছি, এই ধরেন আমি যে 3টা ক্ষেত্র বললাম এগুলোতে ব্যাপারটা যথাযথ ছিল না। যেমন তিনি কোন সময় এসেছেন, তিনি হয়তো এসেছেন দুপুর 2টোর পরে, কিন্তু বলা হচ্ছে 12টায়। তিনি মারা গেছেন 2:15, সময়টা বলা হচ্ছে সকাল 11টায়। তো যখন আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রশ্ন হবে তখন কিন্তু এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং মৃত্যুর কারণ হিসাবে ধরেন একজন গুলি লেগে মারা গিয়েছেন, কিন্তু এই কারণটা স্পষ্টভাবে সেখানে বলা হয়নি।
এবং আরও কিছু আলামতের ব্যাপার আছে, যেমন যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার শার্টটা, পোশাকটা এই ধরনের, বা তার এক্সরেটা, সেই আলামতগুলো সরিয়ে ফেলা হয়েছে এমন কথা আমি শুনেছি। যে সেই আলামতগুলো অচেনা কিছু লোক যারা মানে বিশেষ রাজনৈতিক পরিচয়ে তারা এসে পেশি শক্তির প্রয়োগ করে এই আলামতগুলো সরিয়ে ফেলেছেন। এবং এই জিনিসগুলো আসলে কঠিন হবে, আইনি প্রক্রিয়াটাকে এটা জটিল করে দেবে, কঠিন করে দেবে। তাহলে এখানে আসলে বোধহয় একটু বিশেষভাবে ঐক্যবদ্ধভাবেই হয়তো আগাতে হবে। যেমন আপনারা যারা কাজ করছেন অথবা এর বাইরেও যেসব সংস্থা বাংলাদেশে কাজ করছে তারা এটাকে নিয়ে সিস্টেমেটিক্যালি অগ্রসর হয়। জি ডক্টর জিয়া। আমি এখানে একটু বলতে চাই যে ইন্ডিভিজুয়াল যেসব কেস হয়, যেটা মার্ডার কেস, সেখানে আলামতগুলো যতটা গুরুত্বপূর্ণ, এই অবস্থায় হ্যাঁ এই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশনে হ্যাঁ যদি আপনি প্রমাণ করতে পারেন যে প্রোভাইডার ইনস্টিটিউশন পেশেন্টকে ডিনাই করেছে অথবা প্রোভাইডার ইনস্টিটিউশন পেশেন্টকে টাইমলি রাইট ট্রিটমেন্ট দিতে ব্যর্থ হয়েছে, দ্যাট অলরেডি ফলস আন্ডার সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন। আমাদের ইন ডিটেইল আলামত এখানে কিন্তু দরকার নেই। আমাদের এইটুকু ডকুমেন্টেশন থাকলেই চলবে, আমরা প্রমাণ করতে পারলেই চলবে যে ইদার পেশেন্ট ওয়াজ ডিনাইড অর দ্য ট্রিটমেন্ট ওয়াজ ডিলেইড। আচ্ছা, আমরা ফিরছি ডাক্তার অর্থী জোকরিফ। আপনার চমৎকার গল্পটি শুনছিলাম, উদ্দীপনামূলক, এবং যেভাবে ওই বিপজ্জনক মুহূর্তে আমাদের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের আপনারা সেবা দিয়েছেন। এই যে সেবাটা দিতে গেলেন, একটি গ্যারেজ তৈরি করেছে, গ্যারেজের ভেতরে আপনারা রোগীদের সেবা দিচ্ছেন, চারপাশে কিন্তু লোকজন দেখছে এবং সেটা আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরেও থাকার কথা না। এরকম একটি মুহূর্তে আপনারা বলতে হবে যে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিন্তু চিকিৎসাটা দিচ্ছেন। তখন কোনো থ্রেট আপনারা অনুভব করেছেন কিনা, শারীরিক মানসিক অথবা অন্য কোনো সামাজিকভাবে আপনারা মনে করেছেন কিনা এর কারণে ভবিষ্যতে আপনার কোনো ক্ষতি হতে পারে? ওই মুহূর্তে যখন চিকিৎসা দিচ্ছিলাম একদমই মনে হচ্ছিল না যে আমার কোনো থ্রেড আসবে কিনা বা আমার কি হবে, আমার দেয়াটা ঠিক হচ্ছে কিনা। আমার জাস্ট মনে হচ্ছিল আমার ভাইয়েরা রক্তাক্ত শরীর নিয়ে আমার কাছে আসছে এবং এই মুহূর্তে আমার যেভাবেই পারি বা যতটুকু সম্ভব তাদেরকে যেন সুস্থ করা যায়, ড্রেসিংয়ের মাধ্যমে হোক, পেন কিলার দিয়ে হোক, যেভাবে সম্ভব। তো আমি আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ওই যে আপনি যেমনটি বলছিলেন যে অন্যান্য দলেরও তো অনেকেই স্টুডেন্ট তো সবাই, এবং যারা রক্তাক্ত শরীর নিয়ে আসছে তাদের মধ্যে তো কোনো রাজনৈতিক পরিচয় লেখা নেই। একজন ব্যক্তি শুধুমাত্র তখন আমার কাছে পেশেন্ট। তো আমি এই জায়গা থেকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের শুধু সেবা করেছি। কিন্তু তাদের মাঝে অনেকেই জানতে পেরে গিয়েছে যে এখানে তাদের সেবা দেওয়া হচ্ছে। এবং আমরা যখন দ্বিতীয় দিন ট্রিটমেন্ট করছিলাম, ঠিক রাত 8:30 যখন বাজে, এই টাইমটাতে আমরা শুনতে পারলাম পুলিশের গুলি একটু দূর থেকে হচ্ছিল। তারপর পুলিশের গুলির শব্দ আস্তে আস্তে আমাদের গ্যারেজের দিকে আসছে। তো আমরা অনেকটা আতঙ্কিত হয়ে, আমাদের সাথে 4 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে আমরা ট্রিটমেন্ট করছিলাম, সবাই নিয়ে আমরা দোতলায় চলে গেলাম। তো তার কিছুক্ষণ পরে আমাদের গ্যারেজকে উদ্দেশ্য করে একটা টিয়ারশেল মারা হলো। পুরো এলাকা একদম ধোঁয়ায় ভরে গেল এবং গ্যারেজের পাশে সামনের এই রাস্তাটাতে 3-4টা টিয়ারশেল মারা হলো এবং একই সাথে ল্যাম্পপোস্টের আলোগুলো সব বন্ধ হয়ে গেল। তো আমি অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, আমরা সবাই আতঙ্কিত হয়ে গেছিলাম, পুরো বিল্ডিংয়ের সবাই। তার ঠিক 1 থেকে 2 ঘন্টা পরে কিছু মানুষ, আমি জানি না তাদের রাজনৈতিক পরিচয় কি, তারা পুলিশ নাকি ডিবি না কে, আমরা একদমই জানি না, কিন্তু আমাদের বিল্ডিংয়ের নিচে এসে আমাদের কেয়ারটেকার এবং দারোয়ানকে থ্রেট করা হলো যে কারা এখানে ট্রিটমেন্ট করেছে, তারা কি এই বিল্ডিংয়ের চিকিৎসক নাকি বাইরের কেউ, তারা কি ফ্ল্যাট ওনার কিনা, কত তলায় থাকে। এটা একটা বড় রকম থ্রেট। এবং পাশাপাশি আমি বলবো যে যেহেতু আমরা ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি ধারণ করি না, রাজনৈতিক পরিচয় আমাদের মাঝে নেই, পরবর্তী দিনগুলোতে আমার জন্য ব্যক্তিগতভাবে আমি মেন্টালি অনেক বেশি ট্রমাটাইজ ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেক বড় হ্যারাসমেন্টের শিকার হব কিনা, বা বাইরে বেরোলে যারা আমাকে থ্রেট করে গেল আমি কতটুকু নিরাপদ থাকবো, আমি কোনো রকম হামলার শিকার হব কিনা। মানে প্রত্যেকটাই আমার জন্য, প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য অনেক বেশি আতঙ্কের ছিল। সেটি না, অনেক অনেক ধন্যবাদ ডক্টর অর্থী জোকরিফ এই অভিজ্ঞতাটুকু জানানোর জন্য। কারণ আসলে যেই কাজটি করেছেন তার পরিণতিতে যদি এই পরিবর্তনটা না হতো, হয়তো হতেও পারতো যে আপনি নানানভাবে নিগৃহীত হতে পারতেন। আমরা স্মরণ করছি সেই সব শহীদদের যাদের কারণে আমরা আবার মুক্তভাবে কথা বলতে পারছি। আমরা আসছি ডক্টর সারা আহমেদ আপনার কাছে, যে এই আমরা শুরুতে বলেছিলাম যে অনেকে কিন্তু এখনও আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, তারা বেঁচে যাবেন কিন্তু তাদের কিন্তু হয়তো অঙ্গহানি হবে, দেখতে পাবেন না।
এই ধরনের মানুষদেরকে যদি আমরা একটু দীর্ঘমেয়াদে সহযোগিতা করতে চাই, সত্যিকার অর্থে আবার স্বাভাবিক জীবনের কাছাকাছি ফেরত আনতে চাই, কোন জায়গায় কাজ করতে হবে? জি, পুনর্বাসন প্রক্রিয়াটার দিকে আমাদের মনোযোগী হতে হবে এবং এই মুহূর্তে এটা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার দাবিদার। ব্যক্তিগতভাবে আমার হাসপাতালগুলোতে গিয়ে যেটা মনে হয়েছে, কারণ কেউ এক চোখ হারিয়েছেন, কেউ দুই চোখ হারিয়েছেন, কেউ অঙ্গ হারিয়েছেন, কেউ হাত, কেউ পা, কেউ এমনভাবে আহত হয়েছেন যে সারা জীবনই তার কিছু একটা ডিসএবিলিটি থেকে যাবে। এবং আমি যদি 5জন মানুষের কথা বলি অসুস্থ যারা আহত হয়েছেন, 5জনকে যদি আমি একভাবে হিসেব করি যে আমি এককালীন কিছু টাকা দিয়ে দিলাম বা এই ধরনের একটা সহায়তা দিয়ে দিলাম, সেটা কিন্তু উপকারী হবে না। আমাদের দেশের বাস্তবতায় এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে বুঝতে হবে যে কার প্রয়োজনটা কোথায়, এবং সেটা এক একজনের জন্য এক এক রকম। কারোর জন্য হতে পারে যে তাকে তার পেশাটাকে বদলে দিয়ে তিনি যদি নতুন একটা পেশা নিতে পারেন, এবং এমনও হতে পারে যে অনেকে হয়তো আর কর্মক্ষম হতেই পারবেন না, সেক্ষেত্রে তার পরিবারের কাউকে স্বাবলম্বী করে তোলা। কারো হতে পারে যে তিনি এমন একটা পেশায় যেতে পারবেন যেটা হয়তো তার আগের মতো না, তো সেই ক্ষেত্রে তার যে নাবালক সন্তান আছে তাদের শিক্ষা ব্যয়টা বহন করা যেতে পারে। এবং সাধারণভাবে যেটা যে প্রত্যেকেরই চিকিৎসায় যে ব্যয়টা লাগবে পরবর্তীতে, সেটার ক্ষেত্রে একটা সহযোগিতা এটা সবার ক্ষেত্রে এক হতে পারে, কিন্তু বাকি প্রক্রিয়াটা আলাদা হবে। অনেক ধন্যবাদ ডক্টর সারা আহমেদ। আমরা ফিরছি ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনার কাছে শেষ প্রশ্ন, যে এই যে আমরা দেখছি যে চিকিৎসা সেবা বঞ্চিত হলো অনেক মানুষ, আহত মানুষ, যদি আমরা ভবিষ্যতে এই প্রবণতা বন্ধ করতে চাই বাংলাদেশে, আমাদের কোন কোন জায়গায় কাজ করতে হবে, সংক্ষেপে একটু উত্তর করবেন ডক্টর জি হায়দার। ধন্যবাদ। আমি ডক্টর অর্থী এবং ডক্টর সারার কথা শুনতে শুনতে আমি হঠাৎ করে মনে হলো যে হাউ ক্যান আই এক্সপ্লেইন আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটাকে আমি খুব অল্পভাবে কিভাবে এক্সপ্লেইন করতে পারি। তা আমার কাছে আমি তিনটা পেলাম। একটা হলো দলীয়করণ, আরেকটা হলো দুর্নীতি, আরেকটা হলো দুর্বৃত্তায়ন। এই তিনটা শব্দ আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে একবারে বাস পাখির মতো ধরে রেখেছে। আজকে না, অনেক আগে থেকেই, এবং এই ধরাটা বেশি প্রবল হয়েছে 2009 সালের পর থেকে। তো এখান থেকে যদি আমরা মুক্ত হতে না পারি, আমি ব্যক্তিগতভাবে আমি সিস্টেম পার্সপেক্টিভে ভাবতে ভালোবাসি। আমি কোনো নেগলিজেন্স যদি কোথাও হয়, আমি একজন ডাক্তার, নার্স বা একজন প্যারামেডিক্স বা ইভেন একটা হসপিটালকে আমি দায়ী না করে আমি দায়ী করবো সিস্টেমকে। সিস্টেম যদি এফিশিয়েন্ট হয়, সিস্টেম যদি ভালো নেতৃত্ব পায়, সিস্টেম যদি সঠিকভাবে ফাইন্যান্সড হয়, ঠিকমতো অর্থায়ন হয়, তাহলে ব্যক্তির বা একটা প্রতিষ্ঠানের এর বাইরে যাওয়া কিন্তু অনেক কঠিন। তো এইটা বলে আমি যেটা বলতে চাই যে আমি জানি যে আমাদের দেশে লিগাল কাঠামো কিছুটা আছে। আমি শুনলাম যে হাইকোর্টের একটা রুলিং আছে একজন ব্যক্তিকে এমার্জেন্সি স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যাপারে, আর আমি তো গ্লোবালগুলো বললামই। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এটাকে আমাদের টালি করতে হবে, আর উই প্রিপেয়ার টু ডেলিভার দ্য সার্ভিস। হ্যাঁ, আমাদের কি সাপ্লাই সাইড রেডিনেস আছে কিনা। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস কিন্তু একটা স্পেশালাইজড এরিয়া, বাট আনফর্চুনেটলি আমাদের দেশে কিন্তু এটাকে ওইভাবে দেখা হয় না। আমাদের দেশে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস ওইরকম কোনো সার্ভিস, কোনো সিস্টেম্যাটিক কোনো সার্ভিস নাই। এক একটা হাসপাতাল, এক একটা ক্লিনিক এক একভাবে এটাকে ডিল করে। কেউ হয়তো একটু ভালো সার্ভিস দেয়, কেউ কম দেয়, কিন্তু এটার কোনো সরকারি কাঠামো নেই। দুর্ভাগ্যবশত আমি জানলাম যে আমাদের দেশে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের উপরে কোনো পলিসি আজকে পর্যন্ত, আপনারা চেক করতে পারেন, কিন্তু আজকে পর্যন্ত এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের উপরে কোনো পলিসি কাঠামো আমাদের দেশে তৈরি করা হয়নি, আমাদের স্বাস্থ্য সেক্টরে নাই। এবং এটা না থাকার ফলে যেটা হয়েছে, সেখানে অনেকগুলো এলিমেন্ট কাজ করে। আপনার হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র, আপনার অ্যাম্বুলেন্স সার্ভিস লাগবে, হ্যাঁ, আপনার ডিসপাস মেকানিজম লাগবে, এবং এগুলোকে একসাথে তাহলে আমি যেমন সময় স্বল্পতার কারণে একটু শেষ করবো জি হায়দার। তাহলে আমরা বলবো যে এই জায়গাটা আমরা যদি শেষ করি আপনার কথার সূত্র ধরে, যে এমার্জেন্সি স্বাস্থ্যসেবার যে মূল যে কাঠামো, সেটি যেন আমাদের এখানে এইবার আমরা অবশ্যই চোখে দেখি। অনেক ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন হায়দার, ডক্টর সারা আহমেদ এবং ডক্টর অর্থী জকরিফ, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজন। আমাদের সাম্প্রতিক যে আন্দোলন সংগঠিত হলো এবং যেখানে অসংখ্য মানুষ আহত হয়েছে, শত শত শিক্ষার্থী, সাধারণ জনতা প্রাণ দিয়েছে আমাদের মুক্তির জন্য,
সেটি আমাদের নানান মানবিক সীমাবদ্ধতা এবং একই সাথে আমাদের মানবিক অনেক গুণাবলীও চোখে দেখিয়েছে। আমরা চাইব যে ভালো দিকগুলো আমাদের সাথে থাকুক এবং সীমাবদ্ধতাগুলো আমরা যাতে উতরে গিয়ে সত্যিকার বাংলাদেশ গড়তে পারি, সেই আহ্বান রেখে, আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।